নমস্কার, নিউজ রুম থেকে কলকাতা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমে এক নজরে দেখিয়ে রাখতে চাইব কলকাতায় আজ কি থাকছে। কুন্তলের বস শান্তনু দাবি করছে ইডি সুকন্যার অ্যাকাউন্টে কালো টাকা। তদন্তকারীদের সেরকমই সন্দেহ। এসএসসিকে ভৎসনা বিচারপতি। ফের রাজ্যে কেন্দ্রীয় দল। বিধায়কদের খারাপ খাবার। প্রথমে যে খবরে নজর রাখতে হবে তা হলো পঞ্চায়েতের আগে ঘর গোছানোর খবর, রণনীতি তৈরির খবর। তৃণমূল সেই রণনীতি তৈরি করতে, ঘর গোছাতে বৈঠক। আজ বৈঠক করে যে গুরুত্বপূর্ণ বৈঠকে বেশ কিছু জায়গায় জোর দেওয়ার কথা বলা হয়েছে, বেশ কিছু বিষয়ে নজরে রাখার কথা বলা হয়েছে। ঠিক কিভাবে এগোনোর কথা বলা হয়েছে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। একটু জানতে চাইব কিভাবে রুট ম্যাপ তৈরি করছে তৃণমূল। প্রথম বিষয় হচ্ছে যে সাংগঠনিক দিক থেকে দায়িত্বভার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনেকটা গুরুত্ব সহকারে দলের বেশ কিছু সিনিয়র নেতা এবং একই সঙ্গে অপেক্ষাকৃত বেশ কিছু তরুণের হাতে সঁপে দিয়েছেন। একই সঙ্গে তিনিও যে প্রতি সপ্তাহে বিভিন্ন জেলার সংগঠন নিয়ে আলোচনা করবেন সেই বার্তাও এদিনকের বৈঠকে তিনি দিয়ে দিয়েছেন। এই বৈঠকটা যে কারণে গুরুত্বপূর্ণ ছিল তার মধ্যে অন্যতম ছিল যে পঞ্চায়েত নির্বাচনের আগে সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় এবং বক্তব্য ছিল রাজনৈতিক মহলের, তাহলে কি সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়ে গিয়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়েছেন যে সংখ্যালঘু ভোট কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়নি। সাংগঠনিক যে দুর্বলতা, সেই দুর্বলতার জন্য সাগরদিঘিতে পরাজয় হয়েছে তৃণমূল কংগ্রেসের। এবং এই যে সাংগঠনিক দুর্বলতার কারণ কে বা কাদের জন্য, সেই সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট যে দলের হাতে রয়েছে তা তিনি পরিষ্কার করেছেন এবং কারা কি ধরনের মন্তব্য করেছেন সেই বিষয়ে এদিন কার্যত সেই নেতাদেরকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা জানি যে দুর্নীতি ইস্যুতে লাগাতার তৃণমূল কংগ্রেসকে বিরোধীরা আক্রমণ চালিয়ে যাচ্ছে। দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবারও স্পষ্ট করেছেন দলের নেতা নেত্রীদের কাছে যে যারা দুর্নীতি করছেন তাদের বিরুদ্ধে তদন্ত এবং বিচার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়ায় কোনো বাধা দল দেবে না। তবে সিপিএম, কংগ্রেস, বিজেপি একজোট হয়ে অপপ্রচার করছে, কোনো চিন্তা না করে মাথা উঁচু করে দলের কর্মীদের কাজ করার কথা বলা হয়েছে এবং বুক ফুলিয়ে বিভিন্ন জায়গাতে উন্নয়নের যে কাজ করছে সরকার এবং একই সঙ্গে হচ্ছে সেই বার্তা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যারা কর্মীরা রয়েছেন তাদেরকে প্রচারের ক্ষেত্রে যেতে বলা হয়েছে। তবে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে বেশ কতকগুলি জেলাতে নতুন করে দায়িত্বে নিয়ে আসা হয়েছে এবং আরো বেশি উল্লেখযোগ্য যে সংখ্যালঘু সেল, সেখানে যিনি দায়িত্বে ছিলেন নুরুল ইসলাম, তার যে কাজ সেই কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং কেন তিনি বিভিন্ন জেলাতে গিয়ে সংগঠন তৈরির কাজ করেন। এই অবকাশে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো আবির, লক্ষ্য যেমন 23 ঠিক তেমন লক্ষ্য 24ও। 23-এর জন্য যদি এইভাবে ঝাঁপিয়ে পড়ার কথা বলে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় বা এইভাবে রণনীতি সাজিয়ে থাকেন, 24-এ কিভাবে এগোনোর কথা ভাবছেন? আঞ্চলিক দলগুলোকে নিয়ে কিভাবে বিজেপি কংগ্রেসীয় কি জোট তৈরির কথা ভাবছেন? দেখো, প্রথম বিষয় হচ্ছে যে সংগঠন তৈরি করার যে কাজ, সেই কাজের ক্ষেত্রে যে তৃণমূল কংগ্রেস জোর দিচ্ছে সেটা 2019-এর লোকসভা নির্বাচনের পর থেকে বুঝিয়ে দেওয়া হয়েছিল এবং আজকে বৈঠকের ক্ষেত্রে যে সাময়িক বেশ কিছু রদবদল বা যে ধরনের আলোচনা উঠে আসছে তাতে এটা 2024-এর আগের রুট ম্যাপ বলে মনে হচ্ছে। তবে যেহেতু জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে আঞ্চলিক দলগুলির গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে এদিনও মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশের সাথে বৈঠক, 23 তারিখ নবীন পট্টনায়কের সাথে বৈঠক স্পষ্ট করছে যে আঞ্চলিক দলগুলো যারা অবিজেপি এবং অকংগ্রেসি এবং উভয়ের থেকে সমদূরত্ব বজায় রাখছে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস অনেকটা স্বচ্ছন্দ এবং তাদেরকে নিয়ে যে তৃণমূল কংগ্রেস এগোবে এবং কংগ্রেসের যে ভূমিকা, বিশেষ করে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের পর তাদের যে বক্তব্য, এই বক্তব্যকে নিয়ে দলের মধ্যেও যে 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 পরিষ্কার বার্তা সেটা দিয়ে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস একলা চলো পথের নীতির পাশাপাশি যারা অকংগ্রেসি এবং বিজেপি যে সমস্ত দলগুলি রয়েছেন তাদের সাথে যোগাযোগ রেখে যৌথ রাজনৈতিক মঞ্চ বা কর্মসূচি তৈরি করে যে আগামী দিনে এগোতে চলেছে এই বিষয় সেদিনকে স্পষ্ট করা হয়েছে দলের নেতা কর্মীদের কাছে। ঠিকই, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা প্রসঙ্গ राहुल गांधी का विरोधी का मुख बनाओ तो मोदी जी का अगले दिनों में चुनाव लड़ने में सुविधा होगा। हम लोग बोलते हैं पहले चुनाव होने दो, जो स्टेट में जिसका शक्ति है वो शक्ति लेके वो लड़ेंगे और ममता जी का यही भावना थे, यही उनका दर्शन।
उन्होंने पहले भी बोला किसी नाम लेके अभी प्रधानमंत्री बोलने का कोई जरूरत नहीं है। चुनाव के बाद निर्वाचन का स्थिति देख के बाद में ये विषय पर हम लोग निर्णय लेंगे। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব আজ এসেছেন কলকাতায়। এখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটে তার বৈঠক। তার আগে মৌলালিতে তিনি বৈঠক করেছেন তার দলের নেতাদের সঙ্গে। একটি গুরুত্বপূর্ণ কর্মী সম্মেলন ছিল আজ। সেখান থেকে অখিলেশ যাদবের কি বার্তা, কি বক্তব্য আপনাদের একবার শোনাতে চাই। समाजवादी पार्टी ने हमेशा और पहले भी साथ दिया था और फिर साथ देंगे, दीदी के साथ देंगे। किसी न किसी रूप में उसको फ्रंट बोलिए, गठबंधन बोलिए या अलायंस बोलिए, मुझे उम्मीद है कि चुनाव से पहले आपको दिखाई देगा। और देश में परिवर्तन सभी चाहते हैं, सब लोग मिलकर के उसका रास्ता निकालेंगे। अगर आप प्रदेश देखें तो ज्यादा सांसद वही चुन करके आएंगे, जीत करके आएंगे जो ना कांग्रेस के साथ है ना बीजेपी के साथ। बंगाल में कौन जीतेगा? दीदी ज्यादा जीत करके आएंगे। झारखंड में कौन जीत करके आएगा, या बिहार में कौन जीत करके आएगा, या उत्तर प्रदेश में कौन जीतेगा? ये विषय नहीं है कि कौन आगे रहेगा। একদিকে অখিলেশ যাদব আর একদিকে বিজেডির মুখ্যমন্ত্রী ওড়িশার নবীন পটনায়কের সঙ্গেও আগামী সপ্তাহে বৈঠক হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের। অত্যন্ত ইঙ্গিতপূর্ণ একদিকে সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সঙ্গে আজ বৈঠক, এবং তারপরে অখিলেশ যাদবের পর যখন নবীন পটনায়কের সঙ্গে তিনি আগামী সপ্তাহে বৈঠক করবেন, সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তো বটেই। কারণ বিজেপি কংগ্রেসি জোটে সলতে পাকানোর কাজ তাহলে কি এখন থেকে শুরু হয়ে যাচ্ছে, যেটা 2019-এ একই মঞ্চে যেভাবে দেখা গিয়েছিল। যদিও নবীন পটনায়ক সরাসরি বিজেপি বিরোধী নন, কিন্তু বিজেপি বা কংগ্রেসের সঙ্গে তো নন। সেক্ষেত্রে এই বৈঠক কতটা মানে রাখতে পারে, বিজেপি নেতারা কিভাবে দেখছেন, বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তার বক্তব্য শোনাবো আপনাদের। একটা সময় ছিল বাংলার থেকে এই প্রয়াসটা শুরু হতো, সেই কমিউনিস্ট পার্টির তরফ থেকে আগ্রহ হতো। এখন মমতা ব্যানার্জি যে দায়িত্ব নিয়েছিলেন কয়েক বছর, 19 সাল অব্দি যেটা করেছেন উনি, দেখলেন যে লাভের লাভ কিছু হয়নি, ক্ষতি হয়েছে সবার। তো উনি যাতায়াত বন্ধ করেছেন। হয়তো বাকিদের এখন সেই তাড়াটাই বেশি অস্থির রক্ষার। অখিলেশ যাদব উত্তরপ্রদেশ দুবার হারার পর মনে হয়েছে কাউকে সঙ্গে চাই, কিন্তু আমি জানি না এই সব পার্টিগুলো কে কাকে সাহায্য করতে পারবে। অখিলেশের সময় অনেক আছে, দিদির সঙ্গে গল্প করতে পারেন। সে 19 সালে মাছ ভাত খেয়েছিল, সেটা আবার খেতে পারেন। এক সময় দিল্লি এলে তাকে সোনিয়া গান্ধী সময় দিতেন না। এখন নবীন বাবুর মমতা ব্যানার্জির জন্য সময় আছে কিনা সেটা ভবিষ্যৎই বলবে। আগামী 23 তারিখে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বৈঠক হবে। তারপর মুখ্যমন্ত্রী কোনো এক সময় দিল্লিও যাবে। 100 দিনের প্রকল্পের কাজ কিভাবে হচ্ছে তা খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল। শুধু তাই নয়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি মিড ডে মিলের অডিটের জন্য টিম পাঠানো হচ্ছে এখানে। জানিয়ে এবার নতুন করে রাজনৈতিক চর্চা। ফের রাজ্যে কেন্দ্রীয় দল 100 দিনের কাজে নানা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে আবারও রাজ্যে হাজির কেন্দ্রের প্রতিনিধিরা। আবাস থেকে 100 দিন, মিড ডে মিল, সবেতেই রাজ্যে কেন্দ্রীয় দল। এক কেন্দ্রীয় দল ফিরতে না ফিরতেই রাজ্যে হাজির আরেক কেন্দ্রীয় দল। আবারও 100 দিনে কেন্দ্রীয় দল। 2 দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদে যাওয়ার কথা কেন্দ্রের প্রতিনিধিদের। জেলা শাসক, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির সঙ্গে বৈঠক করবেন, তারপর এলাকা পরিদর্শন। মূলত জব কার্ড সংক্রান্ত অভিযোগই খতিয়ে দেখবে এই কেন্দ্রীয় দল। শুক্রবার সকাল 11টা নাগাদ কলকাতায় এসে পৌঁছন কেন্দ্রের 2 প্রতিনিধি। কলকাতা থেকে মুর্শিদাবাদ। আগামী বুধবার পর্যন্ত রাজ্যে থাকার কথা এই কেন্দ্রীয় দলের। সে আবাস যোজনা বলুন, সড়ক যোজনা বলুন, বা 100 দিনের কাজের টাকা, বা পঞ্চায়েতের অন্যান্য যে স্কিমের টাকা, তার কোনো হিসাব নেই। ওখানে তো আগে তদন্ত হওয়া উচিত, কেন হয়নি একদিন? আর তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত 1 টাকাও যেন না যায়, এটাও করা উচিত। আবাসেও এসেছিল, পরে দেখা গেল সমস্ত ভুয়ো অভিযোগ। রাজনৈতিক পর্যটক পাঠাচ্ছে নাটক করতে, পর্যটনের সেরা পশ্চিমবঙ্গ তাই ঘুরতে আসে। 100 দিনে যেদিন বঙ্গে কেন্দ্রীয় দল, সেদিনই সকাল সকাল শুভেন্দু অধিকারী টুইট লেখেন, 17ই মার্চ রাজ্যে কেন্দ্রের বিশেষ দল। মিড ডে মিলের কেন্দ্রের অডিটকে স্বাগত। রাজ্যের 5 জেলায় যাবে স্পেশাল অডিট টিম। উত্তর 24 পরগনা থেকে শুরু। অডিট টিমের উচিত স্কুলে স্কুলে আচমকা পরিদর্শন। কিছুদিন আগেই মিড ডে মিলের মান খতিয়ে দেখতে রাজ্যে ঘুরে যায় কেন্দ্রীয় প্রতিনিধি দল।
তারপরেই শুভেন্দু দাবি করেন মিড ডে মিল নিয়ে ময়দানে নামবে ক্যাগো, তারাও অডিট করবে। আমাকে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন ধর্মেন্দ্র প্রধানজি যে এই টিম ফিরে যাওয়ার সাথে সাথে তিনি অডিট টিম পাঠাবেন। এক মাস যেতে না যেতেই শুভেন্দুর দাবি মিড ডে মিলে অভিযোগ খতিয়ে দেখতে বাংলার 5 জেলায় এবার যাবে স্পেশাল অডিট টিম। কোনো জায়গায় কিছু পাইনি, আমি যদি কাজ করে থাকি তা আমার অডিট করুক, আর আমার তো এমনি অডিট আছে, আমার সিএজি এমনি অডিট করে, ওদের এসএজি করবে শুভেন্দু অধিকারী অডিট। সারা দেশের সরকার সম্বন্ধে কি সিএজি এরম রিপোর্ট দিয়েছে 2,29,000 কোটি টাকা হিসাব নেই? এ তো ঐতিহাসিক স্ক্যাম। সামনে পঞ্চায়েত ভোট, তার আগে বঙ্গে কেন্দ্রের প্রতিনিধি দলের আশা নিয়ে এভাবেই হাওয়া গরম। নিউজ 18 বাংলা। বাম আমলের নিয়োগ দুর্নীতি নিয়ে এবার তদন্ত, অর্থাৎ চিরকুটে কারা কারা চাকরি পেয়েছেন তার তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হলো প্রাপ্ত বসুকে। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, সোমরাজের সঙ্গে একটু জানতে চাইবো। সোমরাজ, কিভাবে দুর্নীতি খোঁজার জন্য তদন্ত করতে বলছে দল? দেখো, যেটা সূত্র মারফত খবর, আজ কালীঘাটে যখন তৃণমূল কংগ্রেসের একটি বৈঠক হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সেই বৈঠকে উপস্থিত ছিলেন। যেটা সূত্র মারফত খবর, সেই বৈঠকেই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন প্রাপ্ত বসুকে 1990 সালের পর থেকে যারা চিরকুটে চাকরি পেয়েছেন তাদের তালিকা খুঁজে বের করতে হবে। এই নির্দেশই দেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং শুধু তাই নয়, তিনি এটাও বলেন বৈঠকে বিরোধীরা চাকরিতে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করে আসছে, তাহলে এটাও জানানো প্রয়োজন যে কারা চিরকুটে চাকরি পেয়েছেন। সম্প্রতি একাধিক প্রশাসনিক সভা বা রাজনৈতিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকুটে চাকরি পেয়েছেন, বামেদের সময় চিরকুটে চাকরি হয়েছে, এই অভিযোগ নিয়ে সরব হয়েছেন। আর এবার খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সেই তালিকা তৈরির নির্দেশ দিলেন। আজকের যে বৈঠক হয় কালীঘাটে, প্রায় 1.5 ঘন্টারও বেশি সময়সীমা ধরে চলে এই বৈঠক, সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে, তেমনটাই সূত্র মারফত খবর। বেশ, সোমরাজ, আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা শ্রমিক লাহিড়ী। শ্রমিকদা, চিরকুটে কাদের চাকরি হয়েছে? বাম আমলে চিরকুটে চাকরি প্রসঙ্গ আগেও তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ ব্রাত্য বসুকে বললেন একটা তালিকা তৈরি করতে কারা কারা চাকরি পেয়েছেন, কিভাবে দেখছেন? এর আগে তো উনি বগলে করে ফাইল নিয়ে এসে 21শে জুলাই দেখিয়েছিলেন যে এর মধ্যে বামফ্রন্টের সময় সব দুর্নীতি আছে, কোথায় গেল ফাইলগুলো? তারপর জিজ্ঞাসা করলে বলছেন ওগুলো চুরি হয়ে গেছে। তো মুখ্যমন্ত্রী নিজের সরকারের ফাইলই রক্ষা করতে পারবেন না, বার করুক না। 4 ডজন তো কমিশন তৈরি করেছেন, কোটি কোটি তো টাকা খরচ করেছেন। বামফ্রন্টের একজন এমএলএ, একজন মন্ত্রী, একজন এমপি, কাউকে জেলে যেতে হয়েছে, আর ওর গোটা শিক্ষা দপ্তর তো জেলে। একটা আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত দল, ধন্যবাদ। তাদের মুখে এইসব কথা শোভা পায়? ধন্যবাদ শ্রমিকদা। নিয়োগ দুর্নীতির খবরে নজর রাখা যাক। নিয়োগ দুর্নীতির খবরে নজর রাখতে হলেই কুন্তল ঘোষের প্রসঙ্গ আসবে, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ আসবে, যেখানে ইডির তদন্তকারীরা মনে করছেন কুন্তল ঘোষের বস শান্তনু বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতিতে, এবং এই যে বনি সেনগুপ্ত বা সোমা যারা টাকা নিয়েছিলেন সেই টাকা ফেরত দিয়েছেন কুন্তলের অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে ইডি, এবং এখনো পর্যন্ত এই দুজনের টাকা ফেরত দেওয়ার পর প্রায় কোটি টাকা কুন্তলের অ্যাকাউন্টে। কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় দুজনেই বহিষ্কৃত যুব তৃণমূল নেতা। দুজনকেই কোটি কোটি টাকার নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করেছে ইডি। টাকা নিয়ে চাকরি বিক্রির এই চক্রে শান্তনুই কুন্তলের বস, যদিও শান্তনু নিজে দাবি করেছিলেন কুন্তলই মাস্টারমাইন্ড। মেন মাস্টারমাইন্ড কুন্তল, ও এরকম করে ডাইভার্ট করছে সবাইকে, মিথ্যে অভিযোগ করে ডাইভার্ট করছে, আর ওর টাকাগুলো অন্যদিকে সাইড করছে। তাহলে ইডির কেন দাবি কুন্তলের বস শান্তনু? এই প্রশ্নের উত্তর লুকিয়ে শান্তনুর বিপুল সাম্রাজ্যের মধ্যে। বিলাসবহুল রিসর্ট থেকে অভিজাত রেস্তোরাঁ,
ঝাঁ চকচকে বাড়ি থেকে হোমস্টে। গ্রেফতারির পরই হদিশ মিলেছে শান্তনুর বিপুল সম্পত্তির। এখানেই শেষ নয়, ইডি সূত্রের দাবি এখনো পর্যন্ত শান্তনুর 30টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। বিপুল এই ধনসম্পত্তি দেখেই ইডি মনে করছে শান্তনুই কুন্তলের বস। ইডির নজর রয়েছে কুন্তলের ব্যাংক অ্যাকাউন্টেও। ইতিমধ্যেই কুন্তলের 10টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। এই 10টি অ্যাকাউন্টে প্রায় 1.5 কোটি টাকা রয়েছে। কুন্তলের এই ফ্রিজ হয়ে যাওয়া ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফিরিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত এবং দক্ষিণ কলকাতার একটি পার্লারের মালিক সোমা চক্রবর্তী। কুন্তলের গ্রেফতারের পর বনি এবং সোমা দুজনেই জানান তারা কুন্তলের কাছ থেকে টাকা নিয়েছেন। কত টাকা আপনাকে দিয়েছিল কুন্তল? এক্স্যাক্ট দাদা মনে নেই, আমি যেটা বললাম যে অ্যারাউন্ড একটা 35 টু 40 কিছু টাকা, ওটা ডিটেইলস ওরা দেখে নিচ্ছে। আমি একবার চেক মানে আপনি নিয়েছেন গাড়ির জন্য, আমাকে গাড়িতে হেল্প করেছিল, ডিসকভারি একটা নিয়েছিলাম। মানি রিলেটেডই আমার ট্রানজ্যাকশন ছিল, তো যেই ট্রানজ্যাকশনটা এসেছে আমার সাথে, তো আমি ওটাই রিটার্ন দেবো। কত টাকা? নিয়ার অ্যাবাউট 50 লাখ। চাপে পড়ে কুন্তলের থেকে নেওয়া টাকা ফেরত দিলেন বনি এবং সোমা। 44 লক্ষ টাকা ফিরিয়েছেন টলিউডের নায়ক বনি সেনগুপ্ত। 55,63,000 টাকা ফিরিয়েছেন সোমা চক্রবর্তী। নিউজ 18 বাংলা। কেষ্টকন্যার অ্যাকাউন্টে গরু চুরির টাকা, অন্তত ইডি তো সেরকমই দাবি করছে। ইডি কি দাবি করছে? ইডি দাবি করছে জেরায় মনীষ কোঠারি অর্থাৎ অনুব্রত মণ্ডলের হিসেব রক্ষক, তিনি জানিয়েছেন বা কবুল করেছেন জেরায় যে কেষ্টকন্যার অ্যাকাউন্টে 16 কোটির যে ফিক্সড ডিপোজিট আছে তা গরু পাচারের টাকা। অনুব্রতর খাস লোক হিসেব রক্ষক মনীষ কোঠারি, তাকে ইডি হেফাজতে রাখার নির্দেশ বুধবার দেয় আদালত। সেদিনই কান্নায় ভেঙে পড়েন মনীষ। আপনি কি কালো টাকা সাদা করাবেন অনুব্রত? অনুব্রত আপনাকে দিয়ে এসব করিয়েছে? সূত্রের দাবি ইডির জেরার মুখেও ভেঙে পড়েছেন মনীষ কোঠারি। আবারও তার চোখে জল। ইডি সূত্রে দাবি তাদের জেরায় মনীষ বলেন সুকন্যার অ্যাকাউন্টে 16 কোটির ফিক্সড ডিপোজিট আসলে কালো টাকা, তার কাছে কোনো কালো টাকা নেই। তিনি হিসেব রক্ষক হিসেবে অনুব্রতর নির্দেশ পালন করেছেন মাত্র। গরু পাচারে অনেক দিন ধরেই ইডি সিবিআই নজরে অনুব্রত কন্যা। কেন্দ্রীয় এজেন্সিগুলির দাবি সুকন্যার নামে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। আয়কর বিভাগকে দেওয়া সুকন্যার তথ্য অনুযায়ী 2014-15 অর্থবর্ষে অনুব্রতর মেয়ের বার্ষিক আয় ছিল 8,58,000 টাকা। 5 বছরে যা প্রায় 17 গুণ বেড়ে হয় 1,44,94,000 টাকা। তদন্তকারীদের প্রশ্ন, প্রাথমিক শিক্ষক হয়ে অনুব্রতর মেয়ের এত সম্পত্তি হলো কিভাবে? এসবের উত্তর পেতে সম্প্রতি সুকন্যাকে তলব করে ইডি, কিন্তু সুকন্যা হাজিরা দেননি। আগামী সোমবার ফের সুকন্যাকে তলব করা হয়েছে। শুক্রবার দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেন অনুব্রতর রাঁধুনি বিজয় রজক। বিজয়ের বাড়ি বোলপুরে। লাভপুরে একটি কলেজের অশিক্ষক কর্মচারী। উনি তো দিল্লি গিয়েছেন, কোথাও ভয় করছে না? সত্যি কথা তো ভয় কেছে স্যার। আমাদের কি বাংলা আছে না বাড়ি আছে না কি আছে, বাড়ি আছে না জায়গা আছে না ফ্ল্যাট আছে না জমি আছে, সব তো কাগজপত্র সব নিয়ে গিয়েছে। সূত্রের দাবি তদন্তে ইডি জানতে পেরেছে কেষ্টর রাঁধুনির অ্যাকাউন্টে নগদ ও চেক মারফত কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। নিউজ 18 বাংলা। SRMB Real Steel है स्मूथ और फ्लेक्सिबल,